এখন 23টা একটু দেখবো ভাই। 23টা হচ্ছে কি, একটা মোকদ্দমায় আমাদের প্রত্যাহার করি না, আমরা অনেক কিছুই শুনি যে ওই যে 96 নাম্বার মানে সেকশন যখন পড়ি তখন ডিক্রির বিরুদ্ধে আপিল, ওখানে 3টা কথা উল্লেখ আছে। কিন্তু 96-1 বলা আছে যে মূল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, 96-2 আছে বলা হচ্ছে যে একতরফা ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়। একতরফা ডিগ্রি দিলে শুধু আপিল না, একতরফা ডিগ্রি দিলে আরেকটা প্রতিকার আছে এখানে। কি প্রতিকার? একতরফাকে রদরহিতের জন্য আবেদনও করা যায়। 3 নাম্বার 96-3 বলা হচ্ছে যে কম্প্রোমাইজ ডিগ্রির ক্ষেত্রে আপিল চলে না। তাহলে এই কম্প্রোমাইজ ডিগ্রি আমরা কোথায় পাই? কম্প্রোমাইজ ডিগ্রি পাই হচ্ছে এই 23-এ, আদেশ নাম্বার 23-এ। আরেকটা জায়গায় পাই এডিআর হিসাবে 89-এর ক, ওটা আলাদা, ওটার সম্পর্কে আমি বলতেছি। তাহলে 23-এর খুব ছোট্ট একটা অর্ডার, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে যে 23-এর মাত্র আমরা 3টা বিধি পড়ব। 1 নাম্বার বিধিতে বলা হচ্ছে যে একটা মোকদ্দমা আপনি প্রত্যাহার করতে পারবেন, সম্পূর্ণটাও প্রত্যাহার করতে পারবেন, আংশিকও প্রত্যাহার করতে পারবেন। 23-1 বলা হচ্ছে। এখন সম্পূর্ণ যদি প্রত্যাহার করেন তাহলে তো করলেনই, যদি আংশিক প্রত্যাহার করেন, আংশিক প্রত্যাহার করার পর আপনার প্রত্যাহার করার পরে কিছুদিন পরে আপনার মনে হইলো যে না, আমি আবার যেটুকু প্রত্যাহার করছি ওটুকু আমার লাগবে, তখন কিন্তু আদালত আপনাকে আর দিবে না। আদালত ওই আদেশ বা ওই প্রতিকার আপনি আদালত দ্বারা বারিত হয়ে যাবেন। তাহলে মোকদ্দমা পূর্ণভাবে উড্ডল করা যায়, প্রত্যাহার করা যায়, আবার আংশিকও প্রত্যাহার করা যায়। তেমনি ভাবে এসআর অ্যাক্টের দলিল আপনি বাতিল কিন্তু পুরোটাও করতে পারেন, আংশিকও করতে পারেন। 39 আর 40 সেকশন 39 অনুযায়ী পুরো দলিল বাতিল করতে পারবেন, আর সেকশন 40 অনুযায়ী আংশিক দলিল বাতিল করতে পারবেন। ঠিক তেমনি ভাবে 23-এর 1 নাম্বার বিধিতে বলা হচ্ছে যে একটা মোকদ্দমা তো আপনি অনেকগুলো দাবি করবেন। যদি আপনার কজ অফ অ্যাকশন না থাকে তাহলে তো মোকদ্দমা চলবে না। কজ অফ অ্যাকশন আছে বিধায় আপনার মোকদ্দমা সাক্ষী পর্যায়ে চলে গেছে, তাই না? তাহলে সাক্ষী পর্যায়ে চলে গেছে, তখন আপনার কাছে মনে হইলো যে না, আমি কিছু দাবি প্রত্যাহার করব, তখন আপনি আংশিক প্রত্যাহার করতে পারবেন। যদি মনে করেন যে পুরো দাবি প্রত্যাহার করবো, পুরো দাবি প্রত্যাহার করতে পারেন। মনে করেন আপনি কোনো একটা মোকদ্দমায় আপনি একটা জবর দখল করে আপনার একটা সম্পত্তি নিয়ে নিছে, সত্য সাব্যস্ত জবর দখল করে নিছে, মনে করেন আপনার সত্য আছে, ওই সম্পত্তিটা দখল করে নিছে। তাহলে আপনি প্রথমে দাবি করলেন সত্য ঘোষণা, তারপরে দাখিল করলেন দখলের। তাহলে 42 অনুযায়ী ঘোষণা করলেন, 8 ধারা অনুযায়ী দখলের প্রতিকার চাইলেন, এছাড়াও আপনি মেইনস প্রফিটও চাইলেন। কিন্তু মামলা 3টাই চাইলেন, হঠাৎ করে আপনার মনে হলো যে না, মেইনস প্রফিট আর নিব না, যাক যেটা গেছে গেছে, আর মেইনস প্রফিটের দাবিটা আপনি প্রত্যাহার করে নিলেন। আপনি এটা করতে পারবেন, আদালতের অনুমতির বাইরেই করতে পারবেন, আপনি কোনো আদালতের অনুমতি নেওয়া লাগবে না। এই মিন্স প্রফিট আবার পরবর্তীতে আপনি যদি চান আমি তো মিন্স প্রফিট বাদ দিছি, আমি আবার নিব, এটা আর পারবেন না। একবার বাদ দিলে ওটা কোনোভাবেই আপনি দাবি করতে পারবেন না। এই যে 23-এর 1-এ এই কথাগুলো বলা হয়েছে। এখন 23-এর 1-এ একটা জিনিস বললাম যে আদালতের অনুমতির বাইরেও কিন্তু আপনি প্রত্যাহার করতে পারবেন, কিন্তু 2 নাম্বার বিধিতে আবার বলছে যে আদালতের অনুমতির বাইরে আপনি প্রত্যাহার করতে পারবেন, ঠিক আছে, কিন্তু আদালতের অনুমতির বাইরে যখন আপনি ওটা প্রত্যাহার করবেন বা মীমাংসা করলেন, মনে করেন একটা জিনিসের আপোষ করলেন বা প্রত্যাহার করলেন আদালতের অনুমতি ছাড়াই, শুধু আদালতকে কি বললেন, আমরা আপনার অনুমতি লাগবে না, এই যে আপনাকে দিলাম এই ডিগ্রিটা আপনি দিয়ে দেন। এটা নিয়ে মানে আপনার আদালত ওই অনুযায়ী ডিগ্রি দিল, কিন্তু পরবর্তীতে আপনি মনে করলেন যে আমি তো প্রত্যাহার করলাম, আবার মামলা করব, আদালত ওই অনুমতি আপনাকে আর দিবে না।
যদি আদালতের অনুমতি নিয়ে আপনি করতেন তাহলে আদালত সুযোগ দিত, যদি তামাদির সময় থাকতো। অর্থাৎ এই মামলাটা কোর্ট করতে পারবে আদালতের সম্মতিতে যদি কেউ প্রত্যাহার করে, যাহলে ওই মোকদ্দমার যদি তামাদি মেয়াদ থাকে তাহলে পুনরায় মামলা করতে পারবে। কিন্তু তামাদির মেয়াদ যদি না থাকে আর আদালতের অনুমতি যদি না নেয় তাহলে ওই বিষয়ে আর সেকেন্ড সুট বা সেকেন্ড মোকদ্দমা করতে পারবে না। এটা হচ্ছে যে 2 নম্বর বিধিতে এরকম আলোচনা। 3 নম্বর বিধিতে আবার বলা হচ্ছে যে এই যে মোকদ্দমার যে আপোষ, এই যে মনে করেন কনসেন্ট অর্থাৎ সোলেনামা ডিগ্রিটা, এটা যে কেউ নিল, এই বাদী বিবাদী আপোষ করে মনে করেন দিল, এই যে আদালতের নিকট দিল, আদালত ওর উপর ভিত্তি করে একটা ডিগ্রি দিল। এখন এই ডিগ্রির বিরুদ্ধে কিন্তু আবার কি করা যায়, এটাকে 2টা জিনিস, আপনি আদালতে ডিগ্রি দিল আপোষের ভিত্তিতে, এই আপোষের ভিত্তিতে ডিগ্রি হইলে এর বিরুদ্ধে আপনি কি করতে পারবেন না, আপিল করতে পারবেন না। এটা কিন্তু ডিগ্রি, আপোষের ভিত্তিতে ডিগ্রি দিল, এই যে 22-এর 3 নম্বর বিধি অনুযায়ী কিন্তু এটাকেও ডিগ্রি বলে। কিন্তু এই ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না। কেন করা যায় না? কারণ 96 সেকশনের 96 সাবসেকশন 3-এ বলা হচ্ছে যে কম্প্রোমাইজ ডিগ্রির ক্ষেত্রে আপিল চলে না। আপিল চলে না, তাহলে কি চলে? রিভিশন চলে। এখন রিভিশন আপনি কখন চাবেন? যখন আপনি মানে কম্প্রোমাইজ ডিগ্রি অর্থাৎ 16 ডিগ্রি যে আদালতের নিকট আবেদন করলেন, আদালত ওটা প্রত্যাখ্যান করলো, না তোমাদের 16 ডিগ্রি দিব না, তোমরা আদালতের থেকে অনুমতি নাও নাই, তখন এর বিরুদ্ধে আবার আপিল আদালতে কি করা যাবে? রিভিশন করা যাবে। তাহলে 23-এর 3-এ কি করা যাচ্ছে? কম্প্রোমাইজ ডিগ্রি ক্ষেত্রে আপিল চলে না, কিন্তু রিভিশন চলে। এখন আমরা আসি এডিআর। এডিআরও কিন্তু ওয়ান কাইন্ডস অফ কম্প্রোমাইজ, এডিআরও কিন্তু ডিগ্রি হয়। এডিআরও যখন এডিআর করে, মীমাংসা করে, মীমাংসা করার পর যে প্রতিকার দিয়ে মীমাংসাটা করে সেই প্রতিকারের উপরে কি কয়? একটা ডিগ্রি হয়। কিন্তু ওই ডিগ্রির বিরুদ্ধে 89-এর ক অনুযায়ী যে মীমাংসাটা হয়, ওখানে কিন্তু আপনি আপিলও করতে পারবেন না, রিভিশনও করতে পারবেন না। কি করা যায়? রিভিউ করা যায় ওখানে। তাহলে 89-কে যদি মীমাংসায় ফেলেন তাহলে দুটাই কিন্তু 2 ধরনের প্রতিকার হলো। 89-এর ক্ষেত্রে, 89-এর কর ক্ষেত্রে কিন্তু প্রতিকার একটাই থাকে রাস্তা, সেটা হচ্ছে রিভিউ। কিন্তু 23-এর 3 অনুযায়ী প্রতিকার কি? রিভিশন। তাহলে আমরা 23 নাম্বার অর্ডারটা যা জানলাম, এটা মনিরুল ভাই একটু 3টা আবার বলেন তো ভাই একটু। মনিরুল ভাই কি নাই? আচ্ছা, আপনি বলেন ভাই যে এই যে কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার কি 23-এর 3-এর? 23-এর 3-এর মাধ্যমে 23-এর 3-এ তো মানে কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না, এটার বিরুদ্ধে তো রিভিশন চলে, শুধু রিভিশন চলে। তাহলে 96-3 উপধারায় বলা আছে 89-এর কত রিভিশন, 89-এর কত একটা ডিগ্রি হবে, মানে ওখানে যখন এডিআর করলো, এডিআর করার পর তো ডিগ্রি হলো, ওই ডিগ্রির বিরুদ্ধে রিভিশন কেন করা যাচ্ছে না তাহলে? কারণ ওখানেই বলা আছে যে ওখানে আপিলও চলবে না, রিভিশনও চলবে না, শুধু রিভিউ চলবে। ওখানে ডাইরেক্ট স্পেসিফিক বলাই আছে যে ওখানে আপিলও চলবে না, রিভিশনও চলবে না। এখন যদি এই যে মামলাটা প্রত্যাহার করলো বা আপোষ করলো, সেটা যদি আদালতের অনুমতির বাইরে করে, আদালতের অনুমতি না নিয়ে করে, তাহলে তারা কি কি প্রতিবন্ধকতায় পতিত হবে? 2টা। অনুমতি না নিয়ে যদি করে, পরবর্তীতে আর মোকদ্দমা দায়ের করতে পারবে না। ঠিক আছে। আর 1 নাম্বার বিধিতে যেটা বলা আছে যে কোন অংশ মানে আংশিক প্রত্যাহার করলো, এই আংশিক প্রত্যাহার নিয়ে কি পরবর্তী তার প্রতিকার দাবি করতে পারবে? আর আদালত কি সেটা গ্রহণ করবে? যদি আদালতের অনুমতি নিয়ে যদি প্রত্যাহার করে তাহলে সংযুক্ত করতে পারে, আর আদালতের অনুমতি যদি না নিয়ে করে তাহলে আর সংযুক্ত করতে পারবে না, পরবর্তীতে কোনো সুযোগ দেবে না আদালত। জি, তাহলে আমরা 2টা অর্ডার কিন্তু শেষ, 2টা অর্ডার শেষ। আরেকটা স্যার যেটা পড়া দিছে সেটা 33, ওটা একটু দেখি। 33-এ এখানে
ছোট করে দুটা থেকে তিনটা পড়বো। একটা হচ্ছে যে 33 বলা হচ্ছে যে নিঃস্ব ব্যক্তি হিসাবে। এখন নিঃস্ব ব্যক্তি হিসাবে মামলা কে রুজু করতে পারবে, নিঃস্ব ব্যক্তি কাকে বলবো, এখানে কিন্তু 33, যদি এরকম প্রশ্ন আসে যে 33 আদেশের 1 নম্বর বিধির ব্যাখ্যা কয়টি, ব্যাখ্যা কিন্তু একটি। ওই একটি ব্যাখ্যাতেই কিন্তু ওই যে 5,000 টাকার কথা বলা আছে যে পরিধেয় বস্ত্র ব্যতীত যার সম্পদের পরিমাণ 5,000 টাকার নিচে তাকে আদালত নিঃস্ব ব্যক্তি হিসাবে বা পোপার হিসাবে ডিক্লেয়ার করতে পারবে। অর্থাৎ তিনি যে মোকদ্দমা চালাবেন সেটা পুপার, নিঃস্ব ব্যক্তির মোকদ্দমার পরিচালনার খরচ দেওয়া লাগে না, ওটা মাফ। সো এই নিঃস্ব ব্যক্তি হিসাবে মামলা করা, মানে নিঃস্ব ব্যক্তি হিসাবে ঘোষণা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে পরিধেয় বস্ত্র ব্যতীত তার সম্পদের পরিমাণ হতে হবে 5,000 টাকা। এই 5,000 টাকা থেকে এমসিকিউ আসে, আর এগুলো থেকে আসে না। আরেকটা বলা হচ্ছে যে নিঃস্ব ব্যক্তি হিসাবে তো নিজেকে ঘোষণা করলে হবে না, নিঃস্ব ব্যক্তি হিসাবে আপনাকে কোনো জায়গায় আবেদন করতে হবে। সেই আবেদনটা করা যায় হচ্ছে 5 নম্বর বিধি অনুযায়ী। তাহলে 5 নম্বর বিধি অনুযায়ী আপনি নিঃস্ব ব্যক্তি হিসাবে আবেদন করলেন, অপর পক্ষ আবার কি করলো, অপর পক্ষ বলল যে না, সে আসলে নিঃস্ব ব্যক্তিকে যে আবেদন করছে, কিন্তু অপর পক্ষ কিন্তু বলবে যে নিঃস্ব হওয়ার যোগ্যতা নাই, কারণ সে তার সম্পদগুলো প্রতারণা করছে, প্রবঞ্চনা করছে, বা পূর্ববর্তী 2 মাসের মধ্যে তার সম্পদকে অপসারণ করছে। তখন আদালত কিন্তু ওই পূর্ববর্তী 2 মাসের তার যে মানে অনুসন্ধান আদালতের সেটা করবে যে সত্যি 2 মাসের মধ্যে সে ইয়া করছে কিনা। তাহলে নিঃস্ব হিসাবে যেটা দাবি করতেছে নিঃস্ব ব্যক্তিটা, সেটা অগ্রাহ্য করতে পারবে 5 নম্বর বিধি অনুযায়ী। অগ্রাহ্য করার গ্রাউন্ডস গুলো কি কি? যদি এরকম থাকে যে সে ব্যক্তি আসলে নিঃস্ব নয়, কিন্তু অন্যায়ভাবে সে মানে প্রতারণা ভাবে নিঃস্ব দাবি করছে, তখন আদালত সেটা অগ্রাহ্য করবে। আরেকটা গ্রাউন্ডস কি, এই নিঃস্ব যেদিন দাবি করতেছে তার 2 মাসের মধ্যে সে এমন কোনো কাজ করছে কিনা, অর্থাৎ সম্পদ অপসারণ করা, সম্পদ নষ্ট করা, সম্পদের ক্ষতি করা, এরকম করছে কিনা যার মাধ্যমে তার সম্পদটা পরিধেয় বস্ত্র ব্যতীত 5,000 টাকার নিচে চলে আসছে। যদি আদালত এটা মানে জানতে পারে বা বুঝতে পারে যে না, সে ইচ্ছা করেই আসলে সম্পদ সরাই দিছে, তাহলে তাকে নিঃস্ব হিসাবে ঘোষণা করবেন না। বললাম 5 নাম্বার বিধি পড়লাম।